বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার 4 ডাবল অ্যাকাউন্ট সিস্টেম নিয়ে। ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এই চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা নেব এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করার জন্য কী নিয়মাবলী আমাদের অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে এই অধ্যায় থেকে আজকের ক্লাসে আমরা জেনে নিব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি জেনে নেব ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। এই ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এটা আমাদের চতুর্থ অধ্যায়। এটির বাংলা হচ্ছে দ্বৈত হিসাব পদ্ধতি। এখন আসি দ্বৈত হিসাব পদ্ধতি বা ডাবল অ্যাকাউন্ট সিস্টেম বলতে আসলে কী বোঝায়। অর্থাৎ যে পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাব যখন আমরা প্রস্তুত করি তখন এই আর্থিক অবস্থার বিবরণীকে দুটি অংশে বিভক্ত করে যখন আলাদাভাবে প্রকাশ করা হয় সেটিকে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম বা দ্বৈত হিসাব পদ্ধতি বলা হয়। এই অধ্যায় থেকে আমরা যদি মাত্র দুটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় সি পার্টের একটি অঙ্ক খুব সহজেই অ্যান্সার করতে পারবো। তো দুটি অঙ্কের মধ্যে একটি অঙ্কের মধ্যে আমাদেরকে এই চারটি রিকোয়ার করতে হবে এবং আরেকটি অঙ্ক হচ্ছে রিপ্লেসমেন্টের অঙ্ক। আজকের ক্লাসে আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে এগুলো ব্যবহার করে কিভাবে অঙ্কে প্রয়োগ করতে হয় সেটি তুলে ধরব এবং তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা যে আরেকটি মেথড রয়েছে রিপ্লেসমেন্ট মেথড, রিপ্লেসমেন্টের অঙ্কগুলো করব। ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের প্রথম যে মেথডের অঙ্কটি আমরা দেখব, এই মেথডে জেনারেল ব্যালেন্স শিট করার জন্য আমাদেরকে প্রথমে এই চারটি হিসাব প্রস্তুত করতে হবে, যার 1 নম্বর হিসাব হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং সর্বশেষ হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট। একটি সাধারণ উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে অঙ্কটি কিন্তু শেষ করতে হবে। প্রথমে আমরা আসি রেভিনিউ অ্যাকাউন্ট প্রস্তুত করার নিয়ম কী। রেভিনিউ অ্যাকাউন্ট যদি আমরা শুরুতে প্রস্তুত করতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অপারেটিং ইনকাম এবং এক্সপেন্সের দিকে। অর্থাৎ অপারেটিং যত ইনকাম এবং এক্সপেন্স রয়েছে সেগুলো দ্বারাই আমাদেরকে রেভিনিউ অ্যাকাউন্ট করতে হবে। রেভিনিউ অ্যাকাউন্টের দুই পাশে, এক পাশে ডেবিট এবং আরেক পাশে ক্রেডিট অংশ থাকবে। আমরা শুরুতে রেভিনিউ অ্যাকাউন্টের যখন ছক কাটবো বাম পাশে সাধারণত ডেবিট সাইড রাখবো এবং ডান পাশে ক্রেডিট সাইডে টাকাগুলো বসবে। যেহেতু আমি বলছি যে অপারেটিং ইনকাম এবং এক্সপেন্সগুলো কিন্তু আমাদের শুধুমাত্র রেভিনিউ অ্যাকাউন্টে আসবে। এখন কোন পাশে বসবে? যত অপারেটিং ইনকাম রয়েছে সকল অপারেটিং ইনকাম পরিচালন আয়গুলো রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসবে এবং অল অপারেটিং এক্সপেন্স যত পরিচালন ব্যয়গুলো রয়েছে সেগুলো রেভিনিউ অ্যাকাউন্টের কিন্তু ডেবিট পাশে বসাইতে হবে এবং উভয় পাশের যে পার্থক্য আসবে সেই পার্থক্যর যে ব্যালেন্সটা সেটা আমাদেরকে পরবর্তীতে এই রেভিনিউ অ্যাকাউন্ট থেকে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আমরা ধরে নিলাম যে রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে টাকা বেশি আছে এবং ডেবিট সাইডে টাকা কম, তাহলে কিন্তু অবশ্যই একটা ইনকাম আসবে। সেই নিট ইনকামটা কিন্তু নিট রেভিনিউ অ্যাকাউন্ট হিসাবের ক্রেডিট দিকে শুরুতে আগে বসিয়ে নিতে হবে, তারপরে আমাদেরকে নিট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। রেভিনিউ অ্যাকাউন্ট করার পর যখন আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্ট হিসাবটা প্রস্তুত করব, এই নিট রেভিনিউ অ্যাকাউন্টেও কিন্তু আমাদের অবশ্যই বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট একটা অংশ থাকবে। রেভিনিউ অ্যাকাউন্টে যেরকম শুধুমাত্র পরিচালন আয় এবং ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়,
ঠিক তেমনি নিট রেভিনিউ অ্যাকাউন্ট এই হিসাবটাতে শুধুমাত্র নন অপারেটিং ইনকাম এবং এক্সপেন্ডিচারগুলোই অন্তর্ভুক্ত হবে। কোনো অপারেটিং ইনকাম এক্সপেন্ডিচার কিন্তু নিট রেভিনিউ অ্যাকাউন্টে আসবে না। তাহলে যত নন অপারেটিং এক্সপেন্স রয়েছে অর্থাৎ অপরিচালন যত ব্যয় রয়েছে সবগুলো আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখব, এবং যত নন অপারেটিং ইনকাম অপরিচালন আয় রয়েছে ইনকাম রয়েছে সবগুলো হচ্ছে আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে লিখব। যথারীতি আমরা আবার ডেবিট এবং ক্রেডিট পাশের একটা পার্থক্য নির্ণয় করব। যদি ক্রেডিট সাইড অর্থাৎ ইনকাম নন অপারেটিং ইনকামের অংশটা বেশি হয় তার মানে হচ্ছে আমাদের ইনকাম আসবে বা নিট ইনকাম বের হবে। আর যদি ডেবিট অংশ ব্যয়ের পাশটা আমাদেরকে বেশি দেখায় সেই ক্ষেত্রে কিন্তু নিট লস চলে আসবে। তাহলে আমাদেরকে নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে একটা নিট ইনকাম অথবা নিট লস বের করতে হবে। যদি নিট ইনকাম হয় তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স শিটে ক্যাপিটালের সাথে আমাদেরকে প্লাস করতে হবে, আর যদি নিট লস হয় সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। এই হচ্ছে আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টের কাজ। অর্থাৎ নিট রেভিনিউ অ্যাকাউন্ট করার পর লাভ অথবা লস যে ব্যালেন্স আসুক না কেন সেটা আমাদেরকে অবশ্যই জেনারেল ব্যালেন্স শিটে কিন্তু ট্রান্সফার করতে হবে। কি ট্রান্সফার করব? নিট ইনকাম অথবা লস যেটাই আসুক সেটা জেনারেল ব্যালেন্স শিটে ট্রান্সফার করতে হবে। এই হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ফর্মুলা। তাহলে আমরা যেটা জানলাম, রেভিনিউ অ্যাকাউন্টে যাবে শুধুমাত্র অপারেটিং ইনকাম এবং এক্সপেন্স, আর নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে শুধুমাত্র নন অপারেটিং যেগুলো অপরিচালন আয় এবং ব্যয় সেগুলো। এবার আসি 3 নাম্বার, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধুমাত্র মূলধন জাতীয় যে ব্যয় বা মূলধন জাতীয় প্রাপ্তি সেগুলো আসবে। শুধুমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মূলধন জাতীয় ব্যয়গুলো আমাদেরকে এই ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাতে হবে। আমরা চাইলে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের দুই পাশে ডেবিট এবং ক্রেডিট কিন্তু ব্যবহার করতে পারি। ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে যত আমাদের মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে। এক কথায় যদি আমরা বলি, মূলধন জাতীয় ব্যয়ের ফলে কিন্তু স্থায়ী সম্পদ অর্জিত হয়। অর্থাৎ অঙ্কে আমাদের যতগুলো স্থায়ী সম্পদ থাকবে সেগুলো আমাদেরকে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাইতে হবে। এবং যত মূলধন জাতীয় প্রাপ্তি, যেমন শেয়ার ক্যাপিটাল হতে পারে, ব্যাংক থেকে লোন, লং টার্ম লোন, যেগুলো মূলধন জাতীয় প্রাপ্তি, এগুলো আমরা বসাবো মূলধন অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে, এবং উভয় পাশ আমরা যোগ করব। যোগ করার পরে সম্পদ পাশের যে ব্যালেন্স আসবে এটা জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেটস পাশে বসবে, অর্থাৎ ডেবিটের যে অংশটা আমরা পাবো এটা অ্যাসেটস পাশে বসবে, এবং ক্রেডিটের যে অংশটা আসবে এইটা আমাদেরকে লাইবিলিটিস পাশে কিন্তু বসাইতে হবে ব্যালেন্স শিটে। অর্থাৎ এখানে কিন্তু ডেবিট ক্রেডিটের জের বের করা যাবে না। আমরা এগুলো যখন অঙ্ক করব তখন এই বিষয়গুলো কিন্তু আরও বেশি ক্লিয়ার হব। এভাবে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। সর্বশেষ আমাদেরকে ক্রিয়েট করতে হবে একটা সাধারণ বা জেনারেল ব্যালেন্স শিট। জেনারেল ব্যালেন্স শিট সাধারণত আমরা যেভাবে করে থাকি, ব্যালেন্স শিটের এক পাশে থাকে আমাদের অ্যাসেটস সম্পদ, আরেক পাশে কি থাকে? লাইবিলিটিস বা লাইবিলিটি। তো আমরা প্রথমে যে কাজটা করব, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট পাশে যে ব্যালেন্সগুলো আসবে অর্থাৎ টোটাল অ্যাসেটস অথবা টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আসবে, এই টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু আমাদেরকে সম্পদ পাশে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যামাউন্ট এক্সপেন্ডেড, অথবা এখানে আমরা জাস্ট লিখে দিব ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ব্যালেন্সটা কিন্তু আমাদের এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট পাশ থেকে আসবে, এবং লাইবিলিটিস পাশে আমরা লিখব ক্যাপিটাল রিসিপ্ট। এই ক্যাপিটাল রিসিপ্ট আসবে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশ থেকে। এই আইটেমগুলো নেওয়ার পর যথারীতি যে সকল সম্পদগুলো, যেমন কারেন্ট অ্যাসেটস, এরপরে আমাদের রয়েছে আদার্স আরও যত অ্যাসেটস রয়েছে, সেই অ্যাসেটসগুলো কিন্তু আমাদেরকে এই পাশে
বসাইতে হবে। এখানে কিন্তু কোনো ফিক্সড অ্যাসেটস আসবে না, কেননা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটার মধ্যে কিন্তু আমাদের ফিক্সড অ্যাসেটস চলে আসবে। একইভাবে লাইবিলিটিস পাশে আমরা ক্যাপিটাল রিসিপ্টের পাশাপাশি এখানে যেগুলো নিব, যেমন কারেন্ট লাইবিলিটিস, এছাড়াও যদি আরও কোনো দায় থাকে আদার্স লাইবিলিটিস, এবং এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের এখানে যদি নিট ইনকাম আসে তাহলে অবশ্যই কিন্তু এখানে আমাদেরকে সেই নিট ইনকামটা লিখতে হবে। তো নিট ইনকামটা সাধারণত ক্যাপিটালের সাথে যোগ হয়, যেহেতু এখানে আমাদের ক্যাপিটাল রিসিপ্ট একবারে দিয়ে দিছি, এটার সাথে যোগ করার কোনো অপশন নাই, তাই নিট ইনকামটা আমরা এখানে নিচে দেখাই দেব। ব্রেকেটে আমরা লিখে দিতে পারি নিট রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ এটা নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে আনা হয়েছে। এই হচ্ছে মূলত সাধারণ নিয়ম। এই নিয়মটুকু যদি আমরা একটু খেয়াল করি, অর্থাৎ অপারেটিং কোনগুলো সেই অপারেটিংগুলো আমাদেরকে চিনতে হবে, নন অপারেটিং এক্সপেন্সগুলো কোনগুলো সেগুলো জানতে হবে, এরপরে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট দিয়ে কোনগুলো যাবে, এগুলো যদি একটু আমরা আইটেমগুলো চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের এই অঙ্কটা সমাধান করতে পারি এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে আমরা 10 মার্কস কালেক্ট করতে পারি। এছাড়াও আমি যে নিয়মগুলো এখানে তোমাদেরকে বলে দিলাম এগুলো কিন্তু বইয়েতে আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট পাশে কি কি আইটেম যায় তার নমুনা ছক কিন্তু দেওয়া আছে। সেগুলো আসলে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু পড়ে নিলেই কিন্তু তোমরা খুব সহজেই সেগুলো পড়তে পারবে। আশা করি ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এই অধ্যায়ের অঙ্ক করার যে রুলস সেই সম্পর্কে সামান্য হলেও তোমরা ধারণা পেয়েছো। এই ধারণা থেকে আমরা নেক্সট ক্লাসে যখন এই ম্যাথগুলো করব, আশা করি অঙ্ক করলে এই কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।